Hello guys, once again welcome back to my channel. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এবং আজকে আপনারা দেখতেছেন আমি বাসায় ভিডিওটা রেকর্ড করতেছি জাস্ট বিকজ বাইরে প্রচুর গরম এবং হচ্ছে গিয়ে আমাদের রিসেন্ট মানে ডিগ্রি বলতে পারেন 36, 35, 33 রাইট নাও আমাদের 33 ও 34 মেবি চলতেছে, আই ডোন্ট নো, বাট খুবই গরম অবস্থা এবং হাইয়েস্ট আমাদের টেম্পারেচার চলে গেছিল 38 পর্যন্ত। তো ফ্রান্সে যারা আছেন খুবই কেয়ারফুল, যারা কাজ করতেছেন এই গরমের মধ্যে বা ইউরোপের অন্যান্য যে জায়গায় আছেন আপনারা একটু কেয়ারফুল থাকবেন, বেশি করে পানি খাবেন আর হচ্ছে গিয়ে অলওয়েজ এসির কাছে থাকার চেষ্টা করবেন, যেখানে বাতাস আছে বা ফ্যান নিয়ে চলার চেষ্টা করবেন, কারণ বাইরে প্রচুর গরম। যাদের হার্টের বা স্ট্রোকের প্রবলেম আছে আপনারা একটু কেয়ারফুল থাকবেন। আর হচ্ছে গিয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে অল অ্যাবাউট ডাচ, I mean Netherlands as a student, for a student কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন বাংলাদেশ থেকে, এবং এভরি ডিটেলস আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। এবং আমাকে যে ইনফরমেশন দিছে সে হচ্ছে আমার একটা ফ্রেন্ড, সে হচ্ছে গিয়ে বর্তমানে নেদারল্যান্ডস আছে এবং সে হচ্ছে গিয়ে সেখানে স্টুডেন্ট হিসেবে আছে এবং সেখানে কাজ করতেছে। তো তার একটা এক্সপিরিয়েন্স আমি এখন চেষ্টা করব মানে সব কিছু আপনাদেরকে শেয়ার করা, এক্সপ্লেন করার। আর হচ্ছে গিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। So let's get started with this video, guys. Okay guys, তো ফার্স্ট অফ অল আমি যে পয়েন্টটা নিয়ে শুরু করবো, আমি টোটাল 8টা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব এবং এই 8টা পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে গিয়ে বেসিক, এবং আপনারা যদি মোর ইনফরমেশন বা আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার পার্সোনাল আইডি ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে আমার সাথে কানেক্ট হতে পারেন, সেখানে আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করব। তো প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে আমি অলরেডি কিন্তু নোটবুকে লিখে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে এভরিথিং লেখা আছে। সো যাতে কোনো ইনফরমেশন যাতে মিস না হয় এই কারণে আমি সব কিছু লিখে রাখছি। তো হোয়াট ইজ দ্য মিনিমাম আইএলস অ্যান্ড এডুকেশনাল রিকোয়ারমেন্টস। তো ফার্স্ট অফ অল আমাদের কি কি রিকোয়ারমেন্টস দরকার, মানে আইএলস এবং এডুকেশনাল যেটা আমরা একাডেমিক বলি। তো বাংলাদেশের জন্য আমাদের যারা ব্যাচেলার্সে আসেছেন তাদের জন্য মিনিমাম রিকোয়ারমেন্টস ইজ 6, মানে আপনার হচ্ছে গিয়ে আপনি আইএলসে মিনিমাম 6 পাইতে হবে এবং নো ব্যান্ড লেস দেন 5.5। তো আপনার ওভারঅল 6 পয়েন্ট থাকতে হবে এবং কোনো ব্যান্ডে বা ইস্ট ব্যান্ডে আপনার 5.5 এর নিচে আসা যাবে না, মিনিমাম 5.5 থাকতে হবে এবং লোয়ার ব্যান্ড এবং হচ্ছে গিয়ে আপনি যত উপরে তুলতে পারেন আপনার জন্য ভালো। এবং অনলি ফিউ ইউনিভার্সিটি, কিছু ইউনিভার্সিটি আছে হাতে গোনা কয়েকটা, সেগুলো হচ্ছে 5 পয়েন্ট সেট করে। আপনি যদি আপনার কোনো ইনকেস আপনার রিডিং অথবা আপনার লিসনিং এগুলাতে আপনার যদি 5 পয়েন্ট চলে আসে, আপনি মানে খুবই কম ইউনিভার্সিটি আছে আপনার অ্যাকসেপ্ট করবে, তো আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এবং হচ্ছে গিয়ে এভারেজ যে আপনার একাডেমিক যে রেজাল্ট, আপনার বোথ রেজাল্ট ধরেন এসএসসি এবং এইচএসসি এ লেভেল এবং ও লেভেলে আপনার 3.50 থাকতে হবে মাস্ট। এবং হচ্ছে গিয়ে 3.50 নিচে যদি আসেন তাহলে হচ্ছে গিয়ে মানে খুবই কম চান্স আপনি ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার, কারণ ওই একাডেমিক রেজাল্টটা একটু ভেরি করে আর কি। তো 3.50 ইজ স্ট্যান্ডার্ড, মানে কি বলবো, মানে জিপিএ। তো আপনার হচ্ছে গিয়ে 3.50 আপনার থাকতে হবে একাডেমিক রেজাল্ট, এবং হচ্ছে গিয়ে আপনার ব্যাচেলার্সের জন্য আপনার হচ্ছে গিয়ে 6.0, নো ব্যান্ড লেস দেন 5.5। এবং আপনি যদি মাস্টার্সের জন্য আসতে চান আপনাকে 6 পয়েন্ট উপরে আপনাকে ব্যান্ড স্কোর নিয়ে আসতে হবে। ওকে, তো সেকেন্ড আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে হাউ মাচ মানি উইল বি কস্ট ফর ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স। ওকে, আমাদের কত টাকা মানে খরচ হতে পারে ব্যাচেলার্স এবং মাস্টার্সের জন্য। তো ইট ডিপেন্ডস অন ভেরিয়াস থিংস সাচ এজ, আপনার এটা ডিপেন্ড করে আপনার কিছু জিনিসের উপর, যেমন হচ্ছে ব্লক মানি, টিউশন ফি, হেলথ ইন্স্যুরেন্স, ভিসা ফি, অ্যারাউন্ড সব কিছু মিলায় আপনার হচ্ছে গিয়ে 35 to 37 লাখ টাকা আপনার চলে যেতে পারে। তো এই যেগুলো বললাম আপনার, এই আমি এখন আবার রিপিট করতেছি, ব্লক মানি, টিউশন ফি, এরপর হচ্ছে গিয়ে আপনার হেলথ ইন্স্যুরেন্স, ভিসা ফি, ভিসা মিন আপনার হচ্ছে গিয়ে
আপনি এমবিসিতে যে টাকাটা পে করবেন সেগুলা, তো আপনার টিউশন ফি কিন্তু অনেক বেশি। আপনি মাস্টার্সের জন্য আসেন আর ব্যাচেলার্সের জন্য আসেন, এই আপনার টিউশন ফি কিন্তু অনেক হাই থাকে। তো অ্যারাউন্ড আপনার 35 to 37 লাখ টাকা আপনার মানে অ্যারাউন্ড আপনার মানে এই বাজেটের ভিতরেই থাকবে, বাট অনেক ক্ষেত্রে অনেক বেশিও হয়। মানে আপনি কোন জায়গায় যাইতেছেন আপনার এইটা সিটির উপরও ডিপেন্ড করে অনেক কিছু, কারণ অনেক সময় সিটি অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। তো আপনি যদি ক্যাপিটাল সিটিতে যেমন আমস্টারডাম যদি থাকেন তাহলে একটু বেশি, আউটসাইডে থাকলে একটু কম হতে পারে। তো আমি ধরলাম আর কি 35 to 37, আরও কমে আপনি আসতে পারেন। এবং এডিশনাল কস্ট, যেমন এডুকেশনাল কস্ট বলতে আমি এখানে বুঝাচ্ছি যে আপনার শপিং, এজেন্সি ফি, আপনি যে এজেন্সির থ্রুতে কাজ করবেন তারা একটা পেমেন্ট নিবে। তো যদি তারা একটা পেমেন্ট নেয়, তারা কত টাকা চার্জ করতেছে আপনাকে সেটা ডিপেন্ড করে। এয়ার টিকিট, আপনি যে আসবেন আপনার প্লেনের টিকিটের ভাড়া, এরপর হচ্ছে গিয়ে আপনার 2 months ব্যাকআপ, আপনার 2 মাসের তো অ্যাটলিস্ট ব্যাকআপ নিয়ে আসতে হবে, কারণ আপনি যদি আসার পর কাজ না পান তাহলে আপনি কীভাবে চলবেন। তো আপনার অ্যাটলিস্ট 2 মান্থের ব্যাকআপ নিয়ে আসতে হবে, এবং ইত্যাদি। আপনার যদি আরও কিছু জিনিস থাকে তাহলে আপনি হচ্ছে গিয়ে সেই কস্টটাও আপনি অ্যাড করতে পারেন। তো ইন টোটাল আপনার কিন্তু 40 লাখ টাকার মতো চলে যেতে পারে। তো এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাচেলার্স এবং মাস্টার্সের ক্ষেত্রে সেম, বাট মাস্টার্সের ক্ষেত্রে হয়তো একটু কম আসতে পারে, কারণ আপনি যেহেতু টিউশন ফি আপনি 1 বছরে থাকবে, কারণ আপনার মাস্টার্স হতো 1 ইয়ারের অথবা হাইয়েস্ট 2 ইয়ার্স, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যে সাবজেক্টে পড়েন না কেন ম্যাক্সিমাম টাইম এটা 1 ইয়ারের থাকে। সো আপনি 40 লাখ টাকা দিয়েও কিন্তু আপনি এভরিথিং কভার করতে পারেন। এবং হচ্ছে গিয়ে ফর কাপলস, আপনারা যারা কাপলস আসবেন বা ডিপেন্ডেন্ট বাই স্পাউস, আপনাদের জন্য মানে 2 থেকে 3 লাখ টাকা হতে এক্সট্রা চার্জ আসতে পারে। যেমন হচ্ছে গিয়ে আপনার হয়তো আলাদাভাবে আপনাকে এমবিসিপি দিতে হবে, আপনার আলাদা একটা শপিং আছে, আপনার এয়ার টিকিট, সব কিছু মিলায় কিন্তু আপনার হয়তো একটু বেশি আসতে পারে ক্রস। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এরপর হচ্ছে গিয়ে এই হচ্ছে আপনার টোটাল কস্ট। এরপর হচ্ছে গিয়ে আপনি হাউ টু অ্যাপ্লাই ফর ভিসা। অ্যাপ্লাই করার ক্ষেত্রে এটা 2টা ওয়ে আছে। ফার্স্ট ওয়ে হচ্ছে গিয়ে আপনি বাই yourself, আপনি নিজে থেকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে খুব ভালো ইংলিশ জানতে হবে, কারণ আপনাকে এভরি টাইম আপনাকে চেক করতে হবে আপনার ইমেইল, আপনার ইউনিভার্সিটি থেকে আপনার একটা কমিউনিকেশন থাকতে হবে, এবং এভরিথিং আপনাকে কিন্তু মানে আপ টু ডেট থাকতে হবে আর কি। অ্যান্ড হচ্ছে কি আপনি যদি একটা এজেন্সি হায়ার করেন তাহলে কিন্তু আপনার এই হেডেকটা থাকবে না, কারণ হচ্ছে কি আপনার এজেন্সি সব কিছু কিন্তু আপনার করে দিবে। সো এই ক্ষেত্রে কি হবে, ধরেন আপনার এজেন্সি যে কাজটা করে সেটা হচ্ছে গিয়ে ওরা কিন্তু সব ইউনিভার্সিটি কিন্তু আপনার সব কিছু এক্সপ্লেন করে দিবে আপনার এজেন্সিকে, এবং আপনার এজেন্সি আপনাকে সহজ করে দিবে যে আপনাকে এই কাজগুলা করতে হবে। এবং এই ক্ষেত্রে কি হয়, আপনার যদি জানা না থাকে কিভাবে কি করতে হবে, এবং আপনার এজেন্সি যদি ভালো হয় তাহলে কিন্তু তারা আপনাকে বলে দিবে যে কিভাবে করতে হবে। সো এই ক্ষেত্রে আপনি চাইলে নিজেও করতে পারেন, অথবা আপনি এজেন্সির থ্রুতেও কিন্তু আপনি করতে পারেন। এই ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন যে আপনি ভালো একটা এজেন্সি, অথেন্টিক এজেন্সি যারা হচ্ছে গিয়ে আপনার মানে সামহাউ কানেক্টেড আছে নেদারল্যান্ডসের বিভিন্ন ইউনিভার্সিটিদের সাথে। সো এই ইউনিভার্সিটিগুলা কিন্তু ডাইরেক্ট ধরেন ওই এজেন্সির সাথে কাজ করে। তো আপনি এমন একটা এজেন্সি কাজ করবেন যারা হচ্ছে গিয়ে ডিরেক্ট কাজ করতে পারে। তো এই ধরনের এজেন্সি বাংলাদেশে অ্যাভেলেবল আছে, বাট আপনাকে খুঁজে বের করতে হবে আপনার এরিয়াতে মানে এইরকম কয়টা এজেন্সি আছে। এবং হচ্ছে গিয়ে হাউ লং উই হ্যাভ টু ওয়েট টু গেট দ্য ভিসা, তো অর টু বি ইন প্রসেস। আপনার হচ্ছে গিয়ে আপনি মিনিমাম 3 months আপনাকে ওয়েট করতে হবে, এবং হচ্ছে গিয়ে ইট উইল বি মোর ইন সাম কেসেস। আপনার হচ্ছে গিয়ে যদি আপনার একটু বেশি কমপ্লিকেটেড থাকে আপনার ডকুমেন্টসগুলা, তাহলে আপনাকে হয়তো 3 month থেকে আরেকটু বেশিও মানে ওয়েট করতে হবে আপনার ভিসা প্রসেস হতে, এভরিথিং হতে। এবং হচ্ছে গিয়ে হোয়াট শুড ইউ ডু আফটার কামিং টু দ্য নেদারল্যান্ডস, এটা ইম্পর্টেন্ট। অনেকেই বুঝতে পারেন না কি করতে হবে, কারণ আসার সাথে সাথে আপনাকে কিছু কাজ করতে হবে। আপনার ধরেন আপনি যে এজ এ স্টুডেন্ট আপনার কিছু ডকুমেন্ট আপনার থাকতে হয়, এই ডকুমেন্টের জন্য আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, সব কিছু করতে হয়। সো এগুলাকে কি করবেন আমি এখন বলতেছি। তো বিফোর কামিং টু দিস কান্ট্রি আপনাকে মানে যে কাজটা ফার্স্ট অফ অল করতে হবে সেটা হচ্ছে কি, বাংলাদেশ থেকে যদি পারেন
ইফ পসিবল আপনি বাসা রেন্ট করে চলে আসবেন। কারণ হচ্ছে গিয়ে দেখেন ইদানিং ইউরোপের বলেন আর কানাডা ইউএসএ যে কোনো দেশে আপনি আসতে চান না কেন, রেন্টিং এ হাউস উইচ ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। কারণ অনেকে বাসা দিতে চায় না, আবার দিলেও দেখা গেছে যে অনলাইনে অনেক স্ক্যামার্স আছে যারা হচ্ছে গিয়ে আপনি ডিপোজিট দিয়ে দিবেন এবং আপনাকে তারা বাসা শো করবে সব কিছু ঠিকঠাক, কিন্তু আপনি পেমেন্ট করে দিয়েছেন কিন্তু তারপর দেখা গেছে এখানে কোনো বাসা নাই, কোনো কিছুই নাই। তো অনেক স্ক্যামার ওইরকম আছে অনলাইনে পাবেন আপনি, যে আপনার সাথে যাতে প্রতারণা না হয় এই দিকে একটু কেয়ারফুল থাকবেন। এবং যদি আপনার পরিচিত কেউ যদি থাকে নেদারল্যান্ডসে, তার সাথে যোগাযোগ করবেন, বলবেন যে আমার একটা বাসা দরকার আছে, আমি নেদারল্যান্ডস আসবো, তো কিভাবে কি, যদি সে পারে তাহলে সে হচ্ছে কি আপনার জন্য একটা রেন্টে একটা হাউস অথবা একটা রুম নিয়ে রাখবে আপাতত ওঠার জন্য। পরবর্তীতে যখন আপনি বুঝে ফেলবেন তখন হচ্ছে গিয়ে আপনি নিজে বাসা খুঁজে পেতে পারেন। তো হচ্ছে গিয়ে আপনি বাসা রেন্ট করে বাংলাদেশ থেকে আসবেন, ওইটা হচ্ছে গিয়ে বেস্ট। আর যদি না পারেন তাহলে হচ্ছে গিয়ে আপনি আসার পর আপনার যদি পরিচিত কেউ যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে ও আপনাকে ট্রাই করবেন যে ভালো একটা মানুষ আপনাকে যেন হেল্প করতে পারে, কারণ সবাই কিন্তু আপনাকে হেল্প করতে চাইবে না। তো এটা হচ্ছে গিয়ে নিজে আপনাকে করতে হবে আর কি। তো যেহেতু আপনি একজন নতুন আসবেন এবং হচ্ছে গিয়ে আপনি অনেক কিছু বুঝবেন না, এই ক্ষেত্রে ধরেন আপনি মানে একজন যারা এক্সপিরিয়েন্স বা যারা অনেক দিন ধরে আছেন আপনার ইউনিভার্সিটিতে বা আপনার পরিচিত কেউ যদি ব্রাইট ব্রাদার থাকে তাহলে ওদের হেল্প নিয়ে আপনি কাজ করতে পারেন। এবং হচ্ছে গিয়ে মেক শিওর রেজিস্ট্রেশন ইজ ইনক্লুডেড। তো এইটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট, আপনি যে বাসায় উঠেন না কেন ওই বাসায় কিন্তু একটা রেজিস্ট্রেশন থাকতে হয়। এই রেজিস্ট্রেশন কিন্তু আপনার পরবর্তীতে এটা কাজে লাগবে, যেমন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, আপনার বিএসএন করতে, এরপর হচ্ছে গিয়ে আপনার আরও অনেক কিছু ডাচ যে ব্যাঙ্কগুলো আছে ওইগুলোতে আপনার কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে আপনার এই রেজিস্ট্রেশন নাম্বারটা লাগে। তো এই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনার ওই বাসার রেজিস্ট্রেশন নাম্বার। তো ওইটা হচ্ছে গিয়ে আপনি চাইলে কিনতে পারেন, অন্য বাসারটা কিনতে পারেন, অনেকেই এখানে ডিল করে, ডিলার্স আছে, আপনি চাইলে ডিলার্সের কাছ থেকে কিনতে পারেন। এগেইন আমি বলতেছি একটু কেয়ারফুল থাকবেন, কারণ এখানে স্ক্যামার্স আছে, অনেক স্ক্যামার্স আছে অনলাইনে। তো আপনি জেনে বুঝে আপনি স্টেপ নেবেন। এরপর হচ্ছে গিয়ে উইথাউট রেজিস্ট্রেশন ইউ কান্ট ওপেন এনিথিং, আপনি কোনো কিছুই ওপেন করতে পারবেন না, এটুকু যা বলছিলাম বিএসএন বা ডাচ ব্যাংক এইগুলা। তো আপনি চাইলে কিন্তু ধরেন ওই যে রেজিস্ট্রেশন নাম্বার সহ আপনি একটা বাসা নিতে পারেন, অথবা আপনি যদি রেজিস্ট্রেশন সহ বাসা না পান তাহলে হচ্ছে কি আপনি অন্য বাসার রেজিস্ট্রেশন কিনে নেবেন, কেনার পর আপনি ওই বাসার রেজিস্ট্রেশনটা আপনি ইউজ করলেন। তো এটাও গেল আপনার বাসার ইনফরমেশন। এখন হচ্ছে কি আপনি যে কাজ করবেন সেটা হচ্ছে গিয়ে আপনার টিআরপি কার্ড কালেক্ট করা। তো টিআরপি কার্ড হচ্ছে গিয়ে আপনি যে নেদারল্যান্ডস আসছেন আপনি কি বৈধ না অবৈধ, এই কার্ডটা আপনার কিন্তু এভরিথিং ডিটেলস মেনশন করা থাকবে। আপনার ভিসা এক্সপায়ারি ডেট থেকে শুরু করে আপনি কে আপনার ছবি সহ সব কিছু এই কার্ডে লেখা থাকবে। এটা হচ্ছে বাংলাদেশের এনআইডি কার্ডের মতো। তো এই কার্ডটা পেতে হলে আপনাকে হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হয়। তো আপনি বাংলাদেশ থেকে চাইলে অনলাইনের থ্রুতে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আমার টিআরপি কার্ডের জন্য। তো বাংলাদেশ থেকে আপনি অনলাইনে নিয়ে রাখলেন, কারণ হচ্ছে গিয়ে এটা অনেক হাসলের একটা জিনিস, অনেকে অনেক দেরিতে অ্যাপ্লাই করে, যার কারণে দেখা গেছে এই টিআরপি কার্ড কালেক্ট করতে অনেক সময় লেগে যায়। তো এই সময় থেকে বাঁচার জন্য আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে রাখতে পারেন আগে থেকেই। আর হচ্ছে গিয়ে আপনি যদি চিন্তা করেন যে না আমি নেদারল্যান্ডস আসার পর আমি ওই কার্ডের জন্য অ্যাপ্লাই করব, তাহলে আপনিও করতে পারেন। যদি আপনার কপাল ভালো থাকে আপনি হয়তো খুব দ্রুত পেয়ে যেতে পারেন, আর যদি আপনি একটু কপাল খারাপ থাকে তাহলে হয়তো আপনাকে কয়েকটা মাস ওয়েট করতে হবে, ধরেন 1 মাস 2 মাসের মতো ওয়েট করতে হবে। কারণ এই কার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আপনি এই কার্ড নিয়ে আপনি পুরো নেদারল্যান্ডস আপনি ঘুরবেন বা কাজে যাবেন। যদি আপনাকে পুলিশ ধরে তাহলে আপনি ওই কার্ডটা শো করবেন, এবং এই কার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট। সো এই কার্ডের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এবং হচ্ছে গিয়ে আপনি একটু যে জিনিসটা বললাম আপনি বাংলাদেশ থেকে নিতে পারেন, অথবা আপনি নেদারল্যান্ডস আসার পর আপনি এই কার্ডের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। তো হচ্ছে গিয়ে ক্যান ইউ ডু পার্ট টাইম জব অর ফুল টাইম জব?
সো এটা ইম্পর্টেন্ট। আপনি আসার পর এজ এ স্টুডেন্ট আপনি কাজ করতে পারবেন ওর স্পাউস। এখন দেখেন ইয়াস ইউ ক্যান এজ এ স্টুডেন্ট ইউ ক্যান ওয়ার্ক 16 আওয়ার্স উইকলি। তো আপনি হচ্ছে গিয়ে 16 ঘন্টা কাজ করতে পারেন উইকলি স্টুডেন্টের জন্য, বাট ইউ ক্যান ডু ব্ল্যাক জব। তো আপনি চাইলে ব্ল্যাক জব করতে পারেন, যেহেতু 16 ঘন্টা আমাদের জন্য ভেরি টাফ। আপনি 16 ঘন্টা কাজ করে যে পয়সা পাবেন এটা দিয়ে আপনার রেন্টিং, আপনার টিউশন ফি, আপনার লিভিং কস্ট, আপনার পার্সোনাল এক্সপেন্স কোনো কিছুই কিন্তু কাভার হবে না। তো এইগুলা কভার করতে হলে কিন্তু আপনাকে ব্ল্যাক জব মাস্ট করতে হবে। তো এই কাজগুলো করার জন্য আপনি ধরেন আপনি ডেলিভারি জব করেন, আপনি অন্যের আইডি রেন্ট করে নিয়ে আসলেন, আপনি ডেলিভারি জব করেন, উইকলি তাকে একটা পেমেন্ট দিয়ে দিলেন, এবং বাকিগুলো আপনার কিন্তু ধরেন আপনি যদি সাইকেল দিয়ে করেন সাইকেলের একটা কস্ট আছে, অথবা আপনি যদি বাইক দিয়ে করেন বাইকের একটা তেলের খরচ আছে। তো এইগুলা বাদ দিয়ে মোটামুটি আপনার কিন্তু একটা পেমেন্ট আসবে, যে পেমেন্ট দিয়ে আপনি রেন্টিং বলেন, আপনার টিউশন ফি সব কিছু আপনি কভার করতে পারেন। বাট এটা ডিপেন্ড করে আপনার উপর যে আপনি কত টাকা সেভ করতেছেন পার্সোনালি। সো আপনি যদি একটু কিপটা মনমানসিকতা যদি থাকে তাহলে কিন্তু আপনি মানে অনেক টাকা সেভ করতে পারেন। আর যদি আপনি মনে করেন আমি এখন বিলাসিতা জীবন কাটাবো, যেমন হচ্ছে কি অনেকেই আসার পর ব্র্যান্ডের জিনিসগুলো কিনে, যেমন নাইকি, অ্যাডিডাস এক্সেট্রা এক্সেট্রা। তো এইগুলা কিনতে গেলে আপনার কিন্তু অনেক টাকা খরচ করতে হবে। সো এই ক্ষেত্রে এটা আপনার উপর ফুললি ডিপেন্ড করে আপনি কিভাবে আপনার লাইফস্টাইল আপনি করতেছেন। তো হচ্ছে গিয়ে আর হচ্ছে কি অন দ্য আদার হ্যান্ড যারা ফুল টাইম আসবেন, ফুল টাইমার আই মিন যারা স্পাউস ডিপেন্ডেন্ট, তাদের ক্ষেত্রে আপনারা ফুল টাইম কাজ করতে পারেন। আপনাদের এখানে কোনো লিমিটেশন নাই, বাধ্যবাধকতা নাই যে এত ঘন্টা কাজ করতে পারেন। তো আপনি ফুল টাইম কাজ করতে পারেন। আপনি এজ এ ডেলিভারি জব, ডেলিভারি ড্রাইভার, রেস্টুরেন্টের কাজ করতে পারেন, অথবা হাউসকিপিং, বিভিন্ন রিসোর্ট আছে, হোটেল আছে, ওইগুলোতে হাউসকিপিং করা যায়। শপকিপিং, আপনি বিভিন্ন দোকানে শপকিপার হিসেবে কাজ করতে পারেন, অথবা যারা বুচারে কাজ করে এই বুচারগুলো কাজ করতে পারেন, ওইগুলোতে ভালো একটা ইনকাম আছে। এরপর ওয়েটার, আপনার যদি ইংলিশ ভালো থাকে আপনি কিন্তু ওয়েটারে কাজ করতে পারেন, এবং এক্সেট্রা আরও অনেকগুলো কাজ আছে, আপনি চাইলে সেইগুলো কাজ করতে পারেন। তবে হ্যাঁ, আপনার মানে এখানে কোনো লিমিটেশন নাই যে আপনি কাজ করতে পারবেন না, এত ঘন্টা কাজ করতে হবে, এরকম কোনো লিমিটেশন নাই ফুল টাইমারের জন্য। এবং হাউ মাচ লিভিং কস্ট অ্যান্ড টিউশন ফি, এটা ইম্পর্ট্যান্ট, এটা আমরা অনেকেই বুঝতে পারি না। সো আপনি আসার আগে বা আপনি আসার পরে আপনি একটা প্রপার মানি ম্যানেজমেন্ট করে রাখবেন, যে আমার মান্থলি এত টাকা খরচ হতে পারে আমার পার্সোনালি, এবং হচ্ছে গিয়ে আমি টিউশন ফি আমার হয়তো ইউনিভার্সিটিকে এত টাকা দিতে হবে। সো আমার মান্থলি এত টাকা খরচ করে আমাকে কত টাকা সেভ করলে আমি টিউশন ফি দিতে পারবো। সো এইরকম একটা প্রপার প্ল্যানিং আপনাকে করতে হবে মান্থলি বা ইয়ারলি। তো এটা করলে কি হয়, আমাদের অনেক জিনিস ইজি হয়ে যায়। যেমন হচ্ছে কি আমি কত টাকার ভিতরে আমি খরচ করব, কত টাকা আমার সেভ করা দরকার। তো এগুলা দেখবেন, এগুলা যদি আপনার যদি মানি ম্যানেজমেন্টের বিষয়টা যদি আপনার যদি ভিতরে থাকে বা আপনি বুঝেন, তাহলে দেখা গেছে অনেক জিনিস আছে আপনি ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু ফাইন্যান্সিয়ালি অনেক বড় একটা প্রবলেমে পড়ে যাবেন, কারণ আপনার কাছে টাকা আসবে, অনেক বিগ অ্যামাউন্টের মানি আসবে ইউরোপে আসার পর। দেখা গেছে যে আপনি আসার পর আপনার কাছে মনে হচ্ছে যে এটা অনেক বড় টাকা, আপনি দুমাইয়া খরচ করছেন, কিন্তু দিন শেষে দেখা গেছে আপনি একটা প্রবলেমে পড়ছেন, আপনি টিউশন ফি দিবেন, আপনি একটা জিনিস করবেন, তখন আপনার কাছে কোনো টাকা নাই। তো প্রপার মানি ম্যানেজমেন্ট স্কিল ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই ক্ষেত্রে আপনার ধরেন আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, আপনার হয়তো 800 থেকে 900 ইউরো আপনার খরচ হতে পারে। আর হচ্ছে গিয়ে যদি ব্যাচেলর হয় তাহলে হচ্ছে গিয়ে আপনি 1200 থেকে 1400 ইউরো বা 1500 ইউরোর মতো খরচ হতে পারে মান্থলি। তো হচ্ছে গিয়ে আমি টোটাল এখানে হিসাব করতেছি যে আপনার রেন্টিং, পার্সোনাল লিভিং কস্ট, এভরিথিং হ্যান্ড ত্যান, সো সব কিছু মিলাই আপনার এত টাকা মানে আপনার খরচ হতে পারে। এবং হচ্ছে গিয়ে টিউশন ফি যে বিষয়টা, আপনি যদি ব্যাচেলর্সের জন্য আপনার 8000 থেকে 15000 ইউরো টাকা মানে ইউরো খরচ হতে পারে পার ইয়ার। তো 8K থেকে 15K। এখন হচ্ছে কি আপনি যদি মাস্টার্সের জন্য আসেন, মাস্টার্সে যদি আপনি ফুল টিউশন ফি পে করে আসেন, তাহলে তো আপনি ফুল 1 ইয়ার পাবেন আপনি সেভিংসের জন্য।
আর হচ্ছে কি আপনি যদি হাফ টিউশন ফি পে করে আসেন তাহলে হচ্ছে কি আপনি ধরেন আপনার পরবর্তী যে ইনস্টলমেন্ট, এই ইনস্টলমেন্টের জন্য আপনি আসার সাথে সাথেই আপনাকে কাজ করতে হবে এবং এই টাকাটা আপনি বাংলাদেশ থেকে ব্যাকআপ নিয়ে আসতে পারেন অথবা আপনি চাইলে কাজ করে দিতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে সেভিং করতেছেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট এবং লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে ক্যান ইউ বি সেটেল ডাউন ইন ডাচ, মানে আপনি কি সেটেল হতে পারবেন নেদারল্যান্ডসে এবং কিভাবে, প্রসেসটা কি। তো প্রসেসটা অনেক লম্বা, আমি যদি এখন এক্সপ্লেন করতে যাই তাহলে অনেক লম্বা সময় লাগে যাবে এবং এই ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে। তো আমি শর্টকাট ওয়েতে আমি কিছু জিনিস বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে নট ইম্পসিবল, মানে এটা যে অসম্ভব এরকম না, সম্ভব। আপনি নেদারল্যান্ডসে কিন্তু আপনি সেটেল হতে পারেন, বাট কোয়াইট লেন্থি, মানে এটা হচ্ছে কি আপনার অনেক টাইম দরকার, অনেক পরিশ্রমের দরকার, অনেক কিছু ম্যাটার করে। তো হচ্ছে গিয়ে মানে একটু ডিফিকাল্ট আর কি। ধরেন আপনি নেদারল্যান্ডসে আপনি সেটেল হতে চাইলে আপনাকে ডাচ হয়তো শিখতে হবে পরবর্তীতে, ইংলিশ তো তাদের একটা সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ। এরপর হচ্ছে গিয়ে আপনার অনেক ডকুমেন্টস শো করতে হবে, আপনাকে ফুল টাইম হতে হবে, আপনাকে ট্যাক্স পে করতে হবে, আর অনেক কিছু ম্যাটার করে। তো এইগুলা যদি আপনি প্রপারলি মেনটেন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি কিন্তু নেদারল্যান্ডসেও কিন্তু সেটেল হতে পারেন। এবং আপনি যদি নেদারল্যান্ডসে যদি চান যে আমি নেদারল্যান্ডসে আমার সেটেল হওয়ার দরকার নেই, আমি জাস্ট পড়ালেখা করে অন্য দেশে মুভ করতে চাই, আপনি চাইলে তাও পারবেন, কারণ সবগুলোই হচ্ছে সেনজেনের কান্ট্রি। সেনজেনের ভিতরে আপনি যে কোনো দেশে ইজিলি মুভ করতে পারবেন, যেমন ফ্রান্স, ইটালি, জার্মান, স্পেন, পর্তুগাল, তারপর হচ্ছে গিয়ে আরও অনেকগুলো দেশ আছে যেগুলো হচ্ছে সেনজেনের ভিতরে। তো এই দেশে আপনার কোনো ভিসা ছাড়াই আপনি ওই টিআরপি কার্ড দিয়ে আপনি কিন্তু মুভ করতে পারেন। তো এই দেশে মুভ করলে কি হবে, মানে আপনি অনেক দেশে আছে ইজিলি পার্মানেন্ট রেসিডেন্স পাওয়া যায়, যেমন হচ্ছে গিয়ে স্পেন এবং পর্তুগাল। যেহেতু পর্তুগালেরটা এখন আপাতত একটু হার্ড করে ফেলছে এবং আপাতত বন্ধ আছে, তো আমরা জানি না কোন দিন খুলবে বা কিভাবে শুরু হবে আবার, বাট আই থিঙ্ক স্পেনেরটা এখনো খোলা আছে। আপনারা যারা আসবেন, আসার সাথে সাথে ট্রাই করবেন যে স্পেনের কাগজ বানানোর জন্য, কারণ স্পেনে উইথিন 2 ইয়ার্সে আপনি কাগজ বানিয়ে নিতে পারবেন। তো যদি আপনি নেদারল্যান্ডসে নতুন আসার সাথে সাথে আপনি ধরেন এদিকে স্টুডেন্ট আপনার যে স্ট্যাটাস সেটা কন্টিনিউ করলেন নেদারল্যান্ডসে, ভালো যদি জব করেন তাহলে আপনি কিন্তু চাইলে সম্ভব। এবং হচ্ছে গিয়ে পাশাপাশি চেষ্টা করবেন স্পেনের পার্মানেন্ট রেসিডেন্সটা নেওয়ার। যদি পার্মানেন্ট রেসিডেন্সটা নিতে পারেন তাহলে কিন্তু আপনি আর বাংলাদেশি থাকবেন না, তখন হয়ে যাবেন আপনি একজন ইউরোপিয়ান সিটিজেন, কারণ আপনার স্পেনের এটা কাগজ হয়ে গেছে। তো আপনি ওই ইউরোপিয়ান কাগজের থ্রুতে আপনি কিন্তু দেশে যেতে পারবেন। আপনি চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন অ্যাপ্লাই করে, চাইলে আপনি ইউরোপে নেদারল্যান্ডসে আপনার স্ট্যাটাস চেঞ্জ করতে পারেন, আপনি অ্যাজ এ ইউরোপিয়ান আপনি পরবর্তীতে আপনার প্রসেসগুলা কন্টিনিউ করতে পারেন। সো এই ক্ষেত্রে অনেক ইজি হয়ে যাবে এবং আপনার যে কস্ট অনেক কমে আসবে, কারণ হচ্ছে গিয়ে আপনি ইউরোপিয়ান। সো ভালো থাকবেন। এই হচ্ছে ভিডিও অনেক লং হয়ে গেছে আমি জানি, আই এম ভেরি সরি, কারণ আসলে ইনফরমেশন অনেক বেশি, যার জন্য আপনাদেরকে বলতে মানে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো দেখা হবে নতুন ভিডিওতে গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।